গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। তো 27 মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখিনি কি বলেছে। প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা আছে, সুপ্রিম কোর্ট কোন অধিকারকে মহিলাদের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে? কোন অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে? মহিলাদের, ঠিক আছে, এটা হচ্ছে স্পেশালি মহিলাদের জন্য। এটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। দেখো এই সম্পর্কে একটুখানি দেখে নাও। বলেছে এইটি মাতৃত্বকালীন ছুটি করে এই ঘটনাটা শোনো। মাদ্রাসের একজন মহিলা টিচার, তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং প্রথম বিয়েতে তার দুটো সন্তান ছিল এবং পরের সেকেন্ড বিয়েতে যে প্রথম সন্তান যখন হবে তার, তখন সে মাতৃত্বকালীন ছুটির জন্য অ্যাপ্লাই করে। কিন্তু মাদ্রাস গভর্নমেন্ট গভর্নমেন্ট কি করে যে বলে যে এই মাতৃত্বকালীন ছুটি দুবারই নেওয়া সম্ভব। তাহলে সেটা তো সে দুবার নিয়ে ফেলেছিল, তাই তাকে মাতৃত্বকালীন ছুটি আর দেওয়া হবে না। তখন সে মাদ্রাস হাইকোর্টে যায় এবং সেখান থেকে একটা ভার্ডিক্ট পায় তার পক্ষে, এবং পরবর্তীকালে মাদ্রাস হাইকোর্ট থেকে সেটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে সেটা মহিলাদের জন্য একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পায়, যেটা এখন আমাদের আর্টিকেল 21-এ যোগ করা হয়েছে। ঠিক আছে, এই আর্টিকেল 21-এ কি আছে? আর্টিকেল 21-এ আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এই আর্টিকেল 21-কে মৌলিক অধিকারের হৃদয় বলা হয়। এটা মাথায় রাখবে যে আর্টিকেল 21-কে মৌলিক অধিকারের হৃদয় বলা হয়। ভারতীয় সংবিধানের ভাগ 3 মানে পার্ট 3 এ মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে। এটি 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত বিস্তৃত। মৌলিক অধিকার আগে ছিল 6টি, এখন আছে 6টি, আগে ছিল 7টি। মৌলিক অধিকারগুলো কি কি দেখি। বলছি সমতার অধিকার, যেটা 14 থেকে 18 পর্যন্ত আছে ধারা। তারপরে দেখি কি আছে, তারপরে আছে স্বাধীনতার অধিকার, যেটা আছে 19 থেকে 22 নম্বর ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা আছে 23 থেকে 24 নম্বর ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার 24 থেকে 28 নম্বর ধারা। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, যেটা আছে 29 এবং 30 নম্বর ধারা। এবং সংবিধান প্রতিবিধানের অধিকার, যেটা আছে 32 এবং 35 নম্বর, 32 থেকে 35 নম্বর ধারা। বলছে উল্লেখ্য, কি উল্লেখ্য? বলছে সম্পত্তির অধিকার পূর্বে মৌলিক অধিকার ছিল, মানে আমি যেটা আগে বলেছিলাম যে আগে 7টা ছিল, সেই 7টা এখন 6টা আছে। যেটা বাদ গেছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকারটা। ওকে, যেটা বাদ গেছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটা আগে মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক অধিকারটিকে বাতিল করে দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে আইনি অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, আইনি অধিকার। ওকে, তো পরের প্রশ্নটা দেখে না। বলছে সম্প্রতি প্রয়াত হলেন আর.পি. বম্বা। ইনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? ইনি ছিলেন একজন গণিতজ্ঞ, ভারতীয় একজন গণিতজ্ঞ। আর.পি. বম্বা সম্পর্কে দেখে নাও। তিনি ছিলেন একজন ভারতীয় গণিতজ্ঞ যিনি 99 বছরে মারা গেলেন। ইনি নাম্বার থিওরি উপরে গবেষণা বা কাজ করতেন। 1969 সালে ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সায়েন্সেস সোসাইটির সভাপতি হন এবং 1988 সালে পদ্মভূষণ পুরস্কার তিনি পেয়েছেন। এছাড়া তিনি আমাদের যে অন্যান্য বেশ কিছু পুরস্কার পেয়েছে, সেগুলো এখানে দেওয়া হয়নি। তার মধ্যে একটা আছে রামানুজন পুরস্কার, এটাও তিনি পেয়েছেন। পরের প্রশ্ন, কোন দেশকে পিছনে ফেলে ভালো পৃথিবী না ফেলে পৃথিবীর চতুর্থ অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করলো ভারত? কোন দেশকে পিছনে ফেলে করলো? এটা হচ্ছে
জাপানকে ফেলে আত্মপ্রকাশ করলো ভারত। এটা দেখো, নীতি আয়োগের বর্তমান সিইও বিভিআর সুব্রমণ্যম এটি ঘোষণা করেছেন। আইএমএফ এর মতে 2024 সালে যেটা ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতি, কিন্তু এবার নীতি আয়োগের যে বৈঠকটা হলো সেখানে নীতি আয়োগের সিইও এটা ঘোষণা করে যে ভারত এখন বর্তমানে চতুর্থ অর্থনীতি। তাহলে ঠিক আছে, পরের প্রশ্নটা হচ্ছে ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ বইটি কার লেখা? ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ, এটা লেখা হচ্ছে পূজা পূজারা। এটা হচ্ছে আমাদের চেতেশ্বর পূজারার ওয়াইফ। পূজা পূজারা তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একটা ক্রিকেটার লাইফে ক্রিকেটার ওয়াইফ হিসেবে তার ব্যক্তি। এবার দেখো কিছু জনপ্রিয় ক্রিকেটারদের আত্মজীবনী। সচিন টেন্ডুলকারের হচ্ছে প্লেয়িং অ্যাট মাই ওয়ে, সুনীল গাভাস্করের সানি ডে, সৌরভ গাঙ্গুলির এ সেঞ্চুরি ইজ নট এনাফ, মাই রোলার কোস্টার রাইট টু সাকসেস, কপিল দেবের আছে ক্রিকেট মাই স্টাইল, স্ট্রেইট ফ্রম দ্য হার্ট অ্যান্ড অটোবায়োগ্রাফি। আরও আছে দেখো, এখানে যুবরাজ সিংয়েরটা আছে। যুবরাজ সিং হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক। ভিভিএস লক্ষ্মণের আছে 281 অ্যান্ড বিয়ন্ড। এটা সঞ্জয় মানজাইকারের আছে ইমপারফেক্ট। রবি শাস্ত্রীর স্ট্রেঞ্জিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ। শেন ওয়ানের আছে নো স্পিন। পন্টিং। সাইদ আফ্রিদির গেম চেঞ্জার। স্যার ডন ব্র্যাডম্যানের আছে দ্য আর্ট অফ ক্রিকেট অ্যান্ড ম্যাথিউ হেটনের আছে স্ট্যান্ডিং মাই গার্ডেন। এইগুলো আছে সব বিখ্যাত ক্রিকেটারদের আত্মজীবনী। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে, কৃষি উদ্যোগ সমাগম 2025 কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হলো কোথায়? এটা অনুষ্ঠিত হলো মধ্যপ্রদেশে। অনুষ্ঠিত হলো। এই সম্পর্কে একটু জেনে নাও। বলছে কৃষি উদ্যোগ সমাগম 2025 মধ্যপ্রদেশের নরসিংপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে। এটা কবে থেকে কবে হচ্ছে? ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় 26শে মে 2025 তারিখে এটা উদ্বোধন করেছে। এই সমাগম 28শে মে পর্যন্ত চলবে। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে কৃষি উদ্যম সমাগমের প্রধান লক্ষ্য হলো কি, মধ্যপ্রদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজনের সাথে যুক্ত করে বিনিয়োগ, উদ্ভাবন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা। এর মধ্যে কৃষি ও শিল্পের মধ্যে সম্পর্ক জোরদার করে গ্রামীণ উন্নয়ন ও কৃষকদের আয় বৃদ্ধি করা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর তোমাদের যদি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করা দরকার তাহলে প্লিজ শেয়ার করে দিও। তাতে কি হবে, ভিডিওটা একটু বন্ধুদের কাছে যাবে। এবং কোনো সমস্যা বা তোমাদের কাছ থেকে যদি কোনো সাজেশন বা সমস্যা বা কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। দেখো তোমাদের এই সব কার্যকলাপগুলো, এই একটা লাইক করা, এতে তোমাদের খুব বেশি আশা করি প্রবলেম না হয় উচিত। লাইক করা বা কমেন্ট করা বা সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে, বন্ধুদের কাছে শেয়ার করলে আমার একটু এনার্জিটা বাড়বে। আমার মনে হবে যে আমি ঠিক করছি, আমার খাটনিটা ঠিক হবে। দেখো কাল রাতে ডিউটি করেছি, ওই জন্য আজকে লেট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এখানের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি থাকে না, মোবাইলে চার্জও থাকে না, অনেক সমস্যা হয়। তো যাই হোক, তারপরে আমি চেষ্টা করছি তোমাদের জন্য যতটা করার। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও ভিডিওগুলোকে। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে হোয়াইট লিলিজ অ্যান্ড এসে অফ গ্রিফ বইটি কার লেখা? এটি লেখা হচ্ছে বিদ্যা কৃষ্ণনের। লিখেছেন কে? বিদ্যা কৃষ্ণন। এর সম্পর্কে একটু দেখে নিই আমরা। বলছে হোয়াইট লিলিজ অ্যান্ড এসে অফ অন গ্রিফ হলো সাংবাদিক ও লেখক বা লেখিকা বিদ্যা কৃষ্ণন এর রচিত একটি মর্মস্পর্শী প্রবন্ধ সংকলন। এই বইটি শোক, ক্ষতি এবং এর সাথে মানুষের আত্ম অনুসন্ধান নিয়ে লেখা হয়েছে। এই বইটি মূলত লেখিকার
লেখক বা লেখিকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা হয়েছে। এক ভয়ঙ্কর সপ্তাহে বিদ্যা কৃষ্ণন তার দাদিকে বার্ধক্যজনিত কারণে এবং তার সঙ্গীকে সড়ক দুর্ঘটনায় হারায়। এই গভীর শোকে তাকে দীর্ঘকাল ধরে প্রভাবিত করেছিল। এই শোক এবং অনুতাপ বা কষ্ট এর উপর ভিত্তি করে এই বইটা লিখেছেন তিনি। পরের প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেজলিউশন ওয়েদার ফোরকাস্ট সিস্টেম কে তৈরি বা কারা তৈরি করেছে? এটা তৈরি করেছে কারা? এটা তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, পুনে। ঠিক আছে, এর সম্পর্কে একটু দেখে নিই আমরা কি বিষয়টা বলছে। ভারত ফোরকাস্টিং সিস্টেম হলো বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়ার পূর্বাভাস সিস্টেম। এই সিস্টেমটি ভারত সরকার কর্তৃক সম্প্রতি মে 2025 সালে চালু করা হয়েছে। উচ্চ রেজলিউশন বলতে কি বলছে, এটি 6 কিলোমিটারের গ্রিড রেজলিউশন প্রদান করে, যা গ্রাম ও পঞ্চায়েতের স্তরে সুনির্দিষ্ট পূর্বাভাস দিতে সক্ষম। এর আগে 12 কিলোমিটার গ্রিড রেজলিউশনের ব্যবহার করা হতো। মানে রেজলিউশন বেশি মানে বেশি এলাকা সম্পর্কে, বেশি এলাকার এটা ওয়েদার আপডেট নিত এবং ওয়েদারের প্যারামিটারগুলো নিত এবং সেটা প্রসেস করে একটা আপডেট দিত 12 মিটারের। এর ফলে কী হতো, সঠিক তথ্যটা পেতে একটু সমস্যা হতো। এখন যেটা হচ্ছে 6 কিলোমিটার এরিয়ার ডাটাগুলো নেবে এবং নিয়ে সেটা প্রসেস করে একটা আপডেট দেবে, একটা ডিসিশন দেবে। তাতে কি হবে যে ওই নির্দিষ্ট একটা এলাকার ওয়েদার আপডেটটা কেমন হতে পারে সেটা সম্পর্কে সঠিক একটা তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, এটা কি হয়েছে, আগে ডাটা প্রসেস হতে 10 ঘন্টা বেশি সময় লাগতো, এখন লাগবে 4 ঘন্টা। আগে 10 ঘন্টা লাগতো, এই 10 ঘন্টার মধ্যে ওয়েদারে অনেক চেঞ্জেস আসতো। হয়তো যে ডাটাটা পেত সেই ডাটা অ্যানালাইজ করে যে প্যারামিটারগুলো তারা নিত, সেটা সেই ডাটাটা অ্যানালাইজ করে প্রসেস করতে অনেক সময় লাগতো। তারপরে কি হতো 10 ঘন্টার মধ্যে ওয়েদার চেঞ্জও হয়ে যেতে পারতো। কিন্তু এখন সেটা 4 ঘন্টা হয়ে যাওয়ায়, এই ডাটা প্রসেসটা 4 ঘন্টা হয়ে যায়, এটা খুব সঠিক হওয়ার আশা করা যাচ্ছে। বলছে আর্ক সুপার কম্পিউটার, বলছে এটি আর্ক নামক সুপার উচ্চ ক্ষমতা সম্পর্কে সুপার কম্পিউটার দ্বারা চালিত হয়। ঠিক আছে, এবার আরেকটু বলছে, এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, এটা কি? এটা প্রতিষ্ঠা 1962 সালে মিনিস্ট্রি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের অধীনে এটা কাজ করে। এটা সদর দপ্তর আছে পুনে, মহারাষ্ট্র। তো এই ছিল আজকের 7টা কারেন্ট অ্যাফেয়ার। দেখো, একটু সমস্যার জন্য আমি একটু লেট হয়ে গেলাম। এখানে সমস্যা প্রচুর, নেট নেই এখন ইন্টারনেট নেই। কখন ইন্টারনেট আসবে তখন আমি ভিডিওটা পোস্ট করব। তো তবুও ভিডিওটা বানিয়ে রাখছি। এমন একটা জায়গায় থাকি, সুন্দরবন এরিয়ায়, তো সেখানে সমস্যাটা একটু প্রবলেম আছে। তো তোমরা যাই হোক সঙ্গে থাকো, আমি চেষ্টা করবো তোমাদের জন্য বেটার কিছু করার। আর কালকে তোমাদের গ্রুপে একটা আমি আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই একটা ফাইল পোস্ট করেছিলাম এবং সেটাকে একটা সফটওয়্যার যদি ডাউনলোড করা হয়, সেই ওটা অ্যাজ এ কুইজ বা অ্যাজ এ মক টেস্ট হিসেবে পাওয়া যাবে। আদারওয়াইজ ওটা শুধু একটা ওয়ার্ড ফাইল হিসেবে পাওয়া যাবে। ঠিক আছে, কারণ এখানে আমার কুইজ করতে সমস্যা হচ্ছে, আমি মক টেস্ট দিতে পারছি না। থ্যাংক ইউ, ভালো থেকো। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে আর গ্রুপটার সঙ্গে যুক্ত থাকো। আশা করছি তোমাদের জন্য বেটার কিছু করতে পারবো। থ্যাংক ইউ।